সারা বিশ্বে যেখানে গ্রাফিক্স কার্ডের বন্যা বয়ে যাচ্ছে, অপরদিকে বাংলাদেশে গ্রাফিক্স কার্ডের খরা। আর তাছাড়াও ইনফ্লেশন রেট, শিপমেন্টের বিষয়, ডলারের রেট বৃদ্ধি, এই সকল কিছুই যদি আপনাকে বিরক্ত করে থাকে, তো আপনি শুধু একা নন, আপনার সাথে অনেকেই আছেন। এনিওয়েজ গাইস, তো আপনি যদি ইন্টারেস্ট রেখে থাকেন পিসি বিল্ডিং এবং গ্রাফিক্স কার্ডের উপর, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, জানতে পারবেন অনেক কিছু। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CPS here and you are watching PC Tech BD. So let's get started. প্রথমেই আপনাদেরকে বলে নিই, এটা কোনো ডেডিকেটেড বা স্পেসিফিক কোনো ভিডিও না কোনো বিষয়ের উপরে। তো কয়েকদিন আগেই লঞ্চ হয়ে গেছে RTX 40 সিরিজ, আর আমরা জানি কতটা এটি ক্যাপেবল, সেটি নিয়ে ডেডিকেটেড ভিডিও করা আছে। আপনারা চাইলেই আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন। তো এই কার্ডগুলো যে পারফরমেন্স করছে, এগুলো নো ডাউট, এগুলো আউট অফ দ্য বক্স কারেন্ট জেনকে টুয়াইস অফ নাম্বারে বিট করে দেয়। তাছাড়া আমরা যদি AMDর RDNA 3 আর্কিটেকচারের কথা বলি, অর্থাৎ নাভি 31 যে জিপিইউটি আসবে সেটি অনেক পাওয়ারফুল হবে, ইভেন কাছাকাছি পারফরমেন্স করতে পারে অ্যাডা লাভলেজের টপ এন্ড জিপিইউর সাথে। অ্যান্ড ইন্টেলও মোটামুটিভাবেই কার্ড লঞ্চ করে দিয়েছে মার্কেটে, অর্থাৎ আমাদের গ্রাফিক্স কার্ডের শর্টেজ আর নেই। কেন নেই বলছি, তো আমরা দেখেছি প্যান্ডামিকের পর থেকে যা গ্রাফিক্স কার্ডের শর্টেজ শুরু হয়ে গেছিল, যা বলার মতো না। তারপরেই আবার শুরু হয়ে যায় ক্রিপ্টোকারেন্সির ক্রেজ, আর এটি এত স্পিডে উঠতে শুরু করে দিয়েছিল, সবাই মাইনিং এ করতে শুরু করে দিয়েছিল। তো মাইনিং এর অবস্থা ততটা বর্তমান সময়ের জন্য ভালো নয়। হ্যাঁ, আমি বলছি না যে একবারে খারাপ, তবে হ্যাঁ প্রফিটেবল না। আমরা যদি ইথেরিয়াম 2.0 কথা বলি, তো এই টেকনোলজি গ্রাফিক্স কার্ডের পাওয়ার নিয়ে কোনো লাভ করতে পারবে না। আপনাদেরকে সিম্পলি বিষয়গুলো বলছি, তো সেক্ষেত্রে অনেকটা কমে গেছে। তাছাড়াও বিটকয়েনের প্রাইসও মোটামুটি ডাউন চলছে, অ্যান্ড যারা মাইনার আছে তারা ভালো প্রফিট পাচ্ছে না। উপরন্ত ইলেকট্রিসিটি কস্ট এবং সব কিছুই বৃদ্ধি হওয়ার কারণে এটা অতটাও প্রফিটেবল না। তাই যে সকল গ্রাফিক্স কার্ড গ্র্যাব করে তারা রেখেছিল, তো সেগুলো তারা মার্কেটে ছেড়ে দিয়েছে সেকেন্ড হ্যান্ড হিসেবে। তবে বাংলাদেশে এর সংখ্যাটা কম। অ্যান্ড আপনি চিন্তা করুন, Radeon RX 6000 সিরিজ, NVIDIA RTX 20 সিরিজ এবং 30 সিরিজে যত গ্রাফিক্স কার্ড ছিল, আর আপনারা হয়তো নাও জেনে থাকতে পারেন, NVIDIA কিন্তু ম্যাস প্রোডাকশনে তাদের জিপিইউ মেক করেছিল। তাছাড়াও তার আগের জেনারেশনের যে সকল কার্ড থাকার কথা, সেগুলো নিয়েও কোনো সমস্যা নেই। আর বর্তমান সময়ে যে নতুন কার্ডগুলো আসছে, সেগুলো তো আরও বেশি করে ফুলফিল করছে। অর্থাৎ গ্রাফিক্স কার্ড নিয়ে শর্টেজেস বলার মানেই হয় না। তার ফলে যেটা হয়েছে, শুধু বাংলাদেশ বাদে অন্যান্য সকল দেশেই, অর্থাৎ আমেরিকায়, কানাডা থেকে শুরু করে ইউরোপের কিছু কান্ট্রি বলুন, ইভেন পাশের দেশ ইন্ডিয়ার কথাও যদি বলি, তাদের যে গ্রাফিক্স কার্ডের প্রাইস অনেকটা রিজনেবলি বলবো। আর আমরা এমন না যে স্টক পাবো না বা গ্রাফিক কার্ডের ভালো ডিল পাবো না। আপনারা যদি নিউ ইয়র্ক থেকে শুরু করে যত সকল ওয়েবসাইট আছে এক্সেপ্ট বাংলাদেশ, তো আপনারা দেখবেন যে মোটামুটি একটা ভালো প্রাইসে তারা নিয়ে এসেছে। ইভেন আমি যদি RX 6900 XTর মতো মনস্টার গ্রাফিক্স কার্ডকেও এখানে ইনক্লুড করি, তো এর প্রাইসও $650 থেকে $700 বিক্রি হচ্ছে। আপনি বিষয়টা বুঝতে পারছেন? অ্যান্ড আপনি যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটের দিকে দেখেন, তো অবশ্যই আপনাকে একটা স্যাটিসফ্যাকশন দিয়ে দিবে যে তারা প্রাইসে বিক্রি করছে। আর শুধু বড় বড় কার্ডগুলো না, যেগুলো মিড রেঞ্জের কার্ড, অর্থাৎ RX 6600 এর মতো গ্রাফিক্স কার্ড, অথবা RTX 3060 Ti, 3070, 3080, 3090, যেটা কার্ডই আপনি নেন, সেগুলো মোটামুটি ভালো প্রাইসে বিক্রি হচ্ছে। অ্যান্ড স্টক নিয়ে কেন ইস্যু নেই আপনাদেরকে বলি, তো বর্তমান সময়ে অ্যাডা লেভেলেজের কার্ডের চাহিদা ফুলফিল করার জন্য সকল AIB পার্টনাররা আগের সকল স্টককে ক্লিন করতে চাচ্ছে, অর্থাৎ তাদের জায়গা থেকে মার্কেটে ছেড়ে দিতে চাচ্ছে, কেননা অবভিয়াসলি নতুন কার্ড তাদেরকে বিক্রি করতে হবে। অ্যান্ড দি আদার হ্যান্ড, আমরা যদি বাংলাদেশের দিকে দেখি, তো সিনারিওটা ভিন্ন হয়ে যায়। আমরা দেখছি আমাদের দেশে মাইনিং অতটা ক্রেজ না থাকলেও দোকানদাররা তাদের কার্ড বেশি দামে বিক্রি করেছে, কোনো সমস্যা নেই, সারা বিশ্বেই বেশি দামে বিক্রি হয়েছে। বাট কিন্তু যখন কমতে শুরু করলো, বিষয়টা ভিন্ন দেখা গেছে। অর্থাৎ কমার কথা থাকলেও ততটাও কমেনি, এর বিশেষ কিছু রিজন আছে। তো আপনারা যদি দোকানদারকে জিজ্ঞেস করেন যে ভাই এই প্রাইসটা তো অন্যান্য দেশে বা সকল জায়গা থেকেই কম দেখাচ্ছে, তো আপনারা কেন এতটা বেশি নিচ্ছেন, তো আপনাদেরকে বলবে যে ভাই এটা শিপমেন্টের প্রবলেম। আমরা মানলাম শিপমেন্টের প্রবলেম, আমি পরে আসছি। তারপরে কি আসে? ইনফ্লেশন রেট, ডলারের রেট অনেক বৃদ্ধি পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি শিপমেন্টেরই সমস্যা হয়ে থাকে, কখনো বলেন আমাদের আগে শিপমেন্ট এসেছে তাই আমরা বেশি প্রাইসে কিনছি, তো ঠিক আছে, আপনারা বর্তমান ডলারের রেটের সাথেই বিক্রি করুন, যা ভ্যাট ট্যাক্স হয়। অথবা নতুন শিপমেন্ট হলে তবুও কমান, ডলারের রেট বৃদ্ধি পেয়েছে বুঝলাম,
কিন্তু একটা তো রিজনেবল প্রাইস থাকে, যেই প্রাইসটা থাকলে মানুষ উদ্বুদ্ধ হবে কিনতে, সেরকম রাখুন। বাট এরকমটা হচ্ছেই না। যেহেতু আপনারা ব্যবসায়ী, শিপমেন্টে কোনটা আসলো কোনটা না আসলো সেটা জনগণের বিষয় না, বিষয় হচ্ছে আপনাদের। আপনারা যখন লাভ করেন ঠিক আছে, তখন যখন লস করার সময় আসে তখন আপনাদের ইচ্ছে করে না যে একটুখানি লসের আমি এখানে কথাই বলছি না, কিন্তু একটুখানি সহনশীলতা দেখানোর কোনো প্রয়োজনই বোধ করেন না। আমি বলছি না যে আপনারা লাভ করবেন না, অবশ্যই করবেন, কিন্তু এমন একটা প্রাইস রাখবেন যাতে মানুষ কিনতে পারে অ্যাটলিস্ট। অর্থাৎ আমি এখানে কাউকে ব্লেম করছি না, কেননা লাভ সবারই দরকার, কেননা একটা শপ বা আউটলেট চালাতে গেলে অনেক ম্যান পাওয়ার থেকে শুরু করে অর্থনৈতিক বিষয় সেখানে আছে, অবশ্যই সেটা ঠিক আছে। কিন্তু আপনারা যদি একটা রিজনেবল প্রাইসে ধরে বেশি কোয়ান্টিটিতে বিক্রি করেন তো বিষয়টা সিমিলার হয়ে যায়। অর্থাৎ আপনাদের প্রথমত সেলস বাড়ছে, দ্বিতীয়ত সব কিছুই ঠিক থাকছে। ওকে, এখন চলে যাই পরের বিষয়ে। অর্থাৎ বর্তমান সময়ে আমরা যদি ওভারঅল সকল কম্পোনেন্টের প্রাইস দেখি, অর্থাৎ সিপিইউ থেকে শুরু করে আদার যে সকল প্রোডাক্ট হয়ে থাকে, সিপিইউ থেকে শুরু করে মনিটর, র্যাম, আরও বিশেষ কিছু কম্পোনেন্ট যার প্রাইস দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, আমরা আবারও স্বীকার করছি যে ইনফ্লেশন রেট বাড়ার কারণে এটা হয়েছে, তবে ইনফ্লেশন রেট শুধু যে বাংলাদেশে বেড়েছে এরকমটা তো না, খোদ ইউএস এর মতো দেশেও বেড়েছে। সেখানের প্রাইস যদি মোটামুটি একটা ভালো পজিশনে থাকে তো বাংলাদেশে এরকমটা নয় কেন? ফর এক্সাম্পল, আমি একটা মনিটর দেখেছি ভিউসনিকের 24 ইঞ্চের একটা আইপিএস প্যানেল, যেটা ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে অলমোস্ট 9,000 রুপিতে, বাংলাদেশে কনভার্ট করলে সেটা 11,500 থেকে 12,000-এর মতো হয়ে যায়। আমি বেশি করেই বললাম। বাংলাদেশে সেই মনিটর 20 থেকে 23,000 টাকায় বিক্রি হচ্ছে। তারাও ভ্যাট ট্যাক্স দিয়েছে, তারাও ইম্পোর্ট করিয়েছে, তারা নিজেদের দেশে বানায়নি। কেন এরকম পার্সিয়ালিটি? হ্যাঁ, আমি জানি বাংলাদেশে একটু ভ্যাট ট্যাক্স বেশি লাগে, ডিউটি বেশি লাগে, তার মানে এই নয় যে বিষয়টাকে প্রাইসটাকে টেনে ডাবল করে দেই। আপনাদের বিশ্বাস না হলে একটু অবশ্যই রিসার্চ করে দেখবেন বা একটু খোঁজাখুঁজি করেই দেখবেন বিষয়টা আপনারা। সিপিইউর যদি প্রাইস দেখি, অনেক সেলসে এমন লোভনীয় প্রাইসে বিক্রি হচ্ছে উইথ ভালো মানের স্টকের সাথে। বাংলাদেশে এরকম কখনোই দেখা যাচ্ছে না বর্তমান সময়ের জন্য, উল্টা বেড়েই চলেছে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এই বিষয়টির উপর জোর দিবেন যাতে আপনাদের সেলস হয়, মানুষও পিসি বিল্ড করতে পারে। তবে হ্যাঁ, আরও একটা কথা এখানে বলা উচিত, কেননা কিছু প্রোডাক্ট আছে যেগুলোর প্রাইস তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় কমই বলা যায় বা রিজনেবলই বলবো আমি, অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিতেই হবে। তো এখন চলে যাই তার পরের টপিকে। অর্থাৎ বর্তমান সময়ে যদি আমরা অনেক পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড দেখেও থাকি এবং মোটামুটি একটা ভালো প্রাইসের মধ্যেও যদি রেখে থাকি, কিন্তু প্রবলেম হচ্ছে বর্তমান সময়ে বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরিতে যে গ্রাফিক্স কার্ডগুলো আসার কথা সেগুলো না আর আসছে না। আর কোম্পানির কিছু রিজন আছে, সেটি অবশ্যই আমরা জানি, তবে আপনাদেরকেও বলি এটা কেন তারা করে থাকে। আর বর্তমান সময়ের যে ফোকাস মিড রেঞ্জ ক্যাটাগরির গ্রাফিক্স কার্ড থেকে সেটি তারা কেন উঠিয়ে নিচ্ছে? ওয়েল, তো এখানে শুধুমাত্র একটা পক্ষ দায়ী না, অনেক লোকেই দায়ী। ফর এক্সাম্পল, আমি যদি এখানে কোম্পানি থেকে শুরু করে যারা রিভিউয়ার আছে বা যারা ইম্প্যাক্টফুল লোক আছে, অর্থাৎ ইনফ্লুয়েন্সার, ইভেন আমি যদি ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে রিটেইলার এবং এন্ড কাস্টমার পর্যন্ত, তো মোটামুটি সবার একটা ইনফ্লুয়েন্স এখানে আছে। তো প্রথমে যদি আমি কোম্পানির কথা বলি, তো কোম্পানিতে যে টেকনোলজি খরচ হয়, অর্থাৎ তাদের টপ এন্ড গ্রাফিক্স কার্ড বানাতে, সেইখানেই বেশি খরচ হয়। আর এগুলোতে না বললেই চলে, অর্থাৎ যেগুলো কার্ডন ভার্সন হয়ে থাকে, আপনাদেরকে সিম্পলি বলছি, তো সেগুলোই কিন্তু এই ছোট বা মিড রেঞ্জ ক্যাটাগরিতে চলে আসে। ফর এক্সাম্পল, আমি যদি অ্যাডা লাভলেস বেস AD102 কথা বলি, তো এটি হচ্ছে একটা ফুল ফ্যাট ডাই, অর্থাৎ এই ফুল প্যাকেজটির উপরে যত সকল কাজ করেছে এটি তৈরি করতে, যেগুলো ফল্ট আসবে বা একটু কাট অফ হবে, তো সেগুলোকেই আরেকটু প্রসেস করে 4080-র জন্য বানানো হবে। তারপরেও যদি কিছু ফল্ট থাকে সেখান থেকে আরেকটু কাট ডাউন করে 4070 বা 4060-র মতো গ্রাফিক্স কার্ড তৈরি হবে। অর্থাৎ কোম্পানি এক জায়গায় টাকা খরচ করছে। আর একটা বিষয় ভাবুন, এই গ্রাফিক্স কার্ডগুলো $1500-1600 উপরেই বিক্রি হচ্ছে, তো তারা যদি একটা করে ডাইয়ের জন্য বা একটা করে জিপিইউর জন্য যদি এত মুনাফা অর্জন করতে পারে, তো তারা কেন প্রোডাকশন করবে এই ছোট মানের গ্রাফিক্স কার্ডের জন্য? তবু তারা করে, কেননা মার্কেট ইজ ইম্পর্টেন্ট। তারপরে যদি আমি কথা বলি রিটেলারের, তারাও ফোকাস করে থাকে যারা একবার হাই এন্ড কাস্টমার আছে তাদেরকে, অর্থাৎ তারা বেশি দাম করবে না, যেটা প্রাইস আছে সেটাই পে করতে রাজি, কেননা অ্যাট দ্য এন্ড তাদের পকেটে টাকা আছে, ওভারঅল একটা ভালো সিচুয়েশন থাকে। অ্যান্ড বড় কার্ড বিক্রি হলেও মোটামুটি একটা ভালো মানের মার্জিন পাওয়া যায় সিঙ্গেল ইউনিট বিক্রি করেই। আর
ফোকাস সবসময় বড় কার্ডের দিকে থাকলেও এই দিকে দেখার লোক নেই, তাই আপনাদেরকে যাই কার্ড দিচ্ছে সেটাই আপনাকে নিতে হচ্ছে। শুধু এনভিডিয়া বা এএমডি করছে না, সকল জায়গায় এরকম হচ্ছে। অর্থাৎ আমি যদি সিপিইউ লেভেলের কথা বলি, দেখুন যে বর্তমান সময়ে বাজেট সিপিইউর কথা, যে তারা বাজেট সিপিইউ প্রথমে আনছেই না, অনেক পরে আনছে, কবে আনছে কোনো হিসেবই নেই। আর আপনাদেরকে বলেছি যে কোম্পানি কিন্তু ভালোভাবেই জানে যে বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরির গ্রাফিক্স কার্ড এখনও সবচেয়ে বেশি কোয়ান্টিটিতে বিক্রি হয়। তবে বলেছি যে তাদের এফোর্ট কম লাগে, আর যদি তারা মোটামুটি পয়সা ইনকাম করেই থাকে তো আপনাদের কোয়ান্টিটিতে ফোকাস করে তাদের বেশি লাভ কি, কারণ টেকনোলজি তো তাদের টপ এন্ডের মতোই লাগছে। আর বর্তমান সময়ে যে ফ্যাব্রিকেশন নোটগুলো হয়ে থাকে বা প্রসেসগুলো হয়ে থাকে এগুলো অনেক সেন্সিটিভ হয়ে থাকে, ইভেন অনেক প্রিসাইজিং হয়ে থাকে, তাই এর ফল্ট কম হয়, তাই একবারে লো এন্ড গ্রাফিক্স কার্ডও খুব কম দেখা যাচ্ছে সেম টেকনোলজি। ফর এক্সাম্পল আমি যদি GTX 1660 কথা বলি, 1660 সুপার, 1650 সুপার, RX 570, 580 অথবা 1050 Ti এর মতো লেজেন্ডারি গ্রাফিক্স কার্ডের কথা, তো এগুলো অনেক বিক্রি হয়েছে। আর আরেকটার কথা না বললেই না, GTX 1060, ওয়াও, এটা এখনো স্টিমের সবচেয়ে টপ লিস্টে থাকবে, এত কোয়ান্টিটিতে সেটি বিক্রি হয়েছে। AMD এর আগে কিন্তু বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরির গ্রাফিক্স কার্ড বানাতো, বাট তারাও নেমে গেছে কম্পিটিশনে, অর্থাৎ হাই এন্ডের দিকেই তাদের ফোকাস। তারা দেখেছেন যে RX 6500 XTর মতো ডিজাস্টার পারফরমেন্সেবল গ্রাফিক্স কার্ড তারা মার্কেটে ছেড়ে দিয়েছে, যার কোনো আমি মনে করি না যে ভ্যালুয়েশন আছে ওই প্রাইসের মধ্যে। ইন্টেলও নতুনভাবে গ্রাফিক্স কার্ড মার্কেটে নেমেছে, যদিও তারা বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরিতেই নেমেছে। তাছাড়াও যারা ইম্প্যাক্টফুল পারসন আছে, অর্থাৎ ইনফ্লুয়েন্সার বা টেক রিভিউয়াররা বড় বড় আছেন, তারা সবসময় বড় বড় জিনিস নিয়েই পড়ে থাকে, তাই ছোট জিনিসের উপর ফোকাস কম। সকল কোম্পানির কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই মিড রেঞ্জ, লো এন্ড বা বাজেট ক্যাটাগরিকে বাঁচিয়ে রাখবেন, তাহলে কম বেশি সবাই কম্পিউটার ব্যবহারের সুযোগ পাবে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।